হ্যালো বন্ধুরা, আজকে আমি যেই মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটির নাম হলো পরী, নট এ ফেরি টেল। তার মানে হলো এটি কোনো রূপকথার গল্প নয়। পরী মুভিটি একটি বলিউডের সিনেমা হলেও এই মুভির গল্প বাংলাদেশের একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি। তাই পুরো মুভিটির গল্প ভালোভাবে বুঝবার জন্য আপনাদের ইফরিতের বিষয়ে জানতে হবে। ইসলামিক কথা অনুযায়ী ইফরিত হলো এক ধরনের শয়তান। এদেরকে জিনের সাথেও তুলনা করা হয়, তবে এরা পুরোপুরিভাবে জিন নয়, ইফরিত জিনের থেকেও বেশি ভয়ঙ্কর। ইফরিতের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা মানুষের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করতে পারে। তারপর আসে কালাপরী। কালাপরী হলো এক ধরনের শয়তান, এরা সাধারণত মহিলা হয়। এরা ইফরিতের বার্তাবহ, এরা সবসময় নিজেদের ইফরিতের সেবায় নিয়োজিত রাখে। আর গল্পটা শুরু করবার আগে গল্পের প্রতিটা মূল চরিত্রগুলোকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন অর্ণব। অর্ণব একটি পত্রিকাতে চাকরি করে। আর ইনি হচ্ছেন কাশিম আলী। ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আর ইনি হচ্ছেন পিয়ালি। পিয়ালি একজন হাসপাতালের নার্স। আর ইনি হচ্ছেন রুকসানা। সে আসলে কোনো সাধারণ মানুষ নয়, সে ইফরিত মানুষের মিলনে সৃষ্টি হওয়া একটি মেয়ে। 1990 সালে বাংলাদেশে একটি দল গঠিত হয়। দলটির নাম ছিল অলাদ চক্র। অলাদ চক্রের সবাই ছিল শয়তানের উপাসক, আর তারা সবাই ইফরিতের উপাসনা করত। তাদের উদ্দেশ্য ছিল ইফরিতের বংশ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এজন্য তারা দেশের বিভিন্ন জায়গা থেকে যুবতী মেয়েদের তুলে নিয়ে যেত, আর তাদের হাত পা বেঁধে ইফরিতের উপাসনা করত। আর তারপর তারা ইফরিতকে ডেকে এনে সেই যুবতী মেয়েদের সঙ্গে ইফরিতের যৌন মিলন করাতো, যাতে ইফরিতের বংশ মানব সমাজে ছড়িয়ে পড়ে। তবে 1995 সালের দিকে এই খবরটি কোনোভাবে কাশিম আলীর কানে পৌঁছে যায়। অলাদ চক্রের কাজকে থামানোর জন্য কাশিম আলী তখন একটি দল গঠন করে, যার নাম দেওয়া হয় কেয়ামত আন্দোলন। কেয়ামত আন্দোলনের উদ্দেশ্য ছিল অলাদ চক্রের সকল সদস্যদের ধরা, আর অলাদ চক্রের মাধ্যমে যে কটা ইফরিতের বাচ্চা জন্ম নিয়েছে তাদেরকে মেরে ফেলা। তারপর কিছুদিনের মধ্যেই কাশিম আলী অলাদ চক্রের সকল সদস্যদের ধরে ফেলতে সক্ষম হয়। তারপর ইফরিতের মাধ্যমে গর্ভবতী হওয়া মেয়েদেরকে ধরে এনে একের পর এক মেয়েকে অ্যাবর্শন করাতে থাকে। এই অ্যাবর্শন করানোর সময় এক মেয়ে কাশিম আলীর চোখে আগরবাতির আগুন দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে কাশিম আলীর একটা চোখ নষ্ট হয়ে যায়। তারপর সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে গিয়ে ভারত আর বাংলাদেশের বর্ডার পার করে পশ্চিমবঙ্গের একটা জঙ্গলে বসবাস করতে থাকে। আর সেখানেই জন্ম হয় রুকসানার। রুকসানার মা জানতো রুকসানা কোনো সাধারণ মেয়ে নয়, তাই তার মা রুকসানাকে সবসময় শিকল দিয়ে বেঁধে রাখত। আমরা এখানে জানতে পারি ইফরিতের বাচ্চাদের শরীরের রক্তে প্রত্যেক মাসে বিষ তৈরি হয়, আর প্রতি মাসে সেই বিষ একটি অন্য প্রাণীর শরীরে ছেড়ে দিতে হবে, তাহলে সে নিজের বিষেই নিজে মারা যাবে। যেহেতু রুকসানা একজন ইফরিতের মেয়ে, সেই জন্য রুকসানার মা প্রতি মাসে রাস্তা থেকে কুকুর ধরে নিয়ে তাকে দিত, যাতে সে তার বিষ কুকুরের ভিতর ছেড়ে দিতে পারে। এইভাবেই রুকসানা আর তার মা মানব বসতি থেকে অনেক দূরে একটি জঙ্গলে বসবাস করতে থাকে। এদিকে অর্ণব আর তার মা বাবা পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে পিয়ালিদের বাড়ি যায় অর্ণবের সাথে পিয়ালির বিয়ের কথাবার্তা বলতে। সেখান থেকে বাড়ি ফেরার সময় অর্ণবের বাবা গাড়ি চালাচ্ছিলেন। কথায় কথায় তিনি একবার পেছনে তাকালে হঠাৎ করে তিনি একজন মহিলার উপর গাড়ি তুলে দেন। তারা তারপর দেখতে পায় সেই মহিলাটি সঙ্গে সঙ্গেই মারা গিয়েছে। তারপর অর্ণব আর তার পরিবার মিলে একটা পুলিশ স্টেশনে যায়। সেখানে তারা পুলিশকে বলে মহিলাটি আত্মহত্যা করবার জন্য তাদের গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছে।
তারপর অর্ণব আর কিছু পুলিশ অফিসার ঘটনাস্থলে যায় মহিলাটির পরিবারের সন্ধানে। আমরা এখানে জানতে পারি এই মহিলাটি ছিল রুকসানার মা। তারপর এক ব্যক্তির সাহায্যে অর্ণব আর পুলিশ অফিসার মিলে কিছুক্ষণের মধ্যেই রুকসানার বাড়ি খুঁজে বের করে। এখানে গিয়ে তারা দেখতে পায় রুকসানার হাতে পায়ে শিকল পরানো। তারপর পুলিশ তাকে জানায় তার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর রুকসানাকে নিয়ে তারা হাসপাতালে যায়। সেখানে অর্ণব রুকসানার কাছ থেকে জানতে পারে যে মা ছাড়া তার আর এই পৃথিবীতে কেউ নেই। তাই অর্ণব নিজেকে তার অপরাধী ভেবে রুকসানার কাছে সে ক্ষমা চায়। এদিকে রুকসানার মায়ের লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। লাশ নিয়ে যাবার সময় একজন ডোম রুকসানার মায়ের হাতে একটি দাগ দেখতে পায়, যেটি অলাদ চক্রের লোকেরা মেয়েদের ইফরিতের হাতে তুলে দেওয়ার সময় সেই দাগটি তাদের হাতে দিত। তাই সঙ্গে সঙ্গে লোকটি সেখান থেকে গিয়ে কাশিম আলীকে ফোন করে। কাশিম আলী তখন তার নাতিকে খাওয়াচ্ছিলেন আর তার এক ছাত্রের সঙ্গে কথা বলছিলেন। ছেলেটি তখন কাশিম আলীকে বলে এক জায়গায় অনেক বাচ্চার মাথার খুলি পাওয়া গেছে। পত্রিকার নিউজ অনুযায়ী এগুলো কেয়ামত আন্দোলনের সময়ের বাচ্চাদের মেরে ফেলার লাশ। কাশিম আলী তখন ছেলেটিকে বলে সেগুলি মুক্তিযুদ্ধের সময় মারা যাওয়া বাচ্চাদের লাশও হতে পারে। এই কথা বলে কাশিম আলী কথাটি এড়িয়ে যায়। আর ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে আর তাকে জানানো হয় যে একটি লাশ পাওয়া গেছে আর লাশটির হাতে অলাদ চক্রের চিহ্ন রয়েছে। এই কথা শুনে কাশিম আলী সবকিছু গুছিয়ে ইন্ডিয়া যাবার প্রস্তুতি নেয়। আর এদিকে অর্ণব রুকসানাকে নিয়ে গাড়ি দিয়ে তার মায়ের লাশ নেওয়ার জন্য হাসপাতালে যায়। তারপর ইসলামিক ধর্ম অনুযায়ী লাশ কবর দেওয়ার আগে জানাজার পড়িয়ে মহিলারা কুরআনের আজান পাঠ করতে থাকে। কিন্তু রুকসানা ইফরিতের মেয়ে হওয়ায় সে সব সহ্য করতে না পেরে সে দূরে একটা জায়গায় গিয়ে বসে কাঁপতে থাকে। এমনকি সে আজানের শব্দ সহ্য করতে না পেরে আজানের সময় সে বালতিতে জলে মুখ ডুবিয়ে রাখে, যাতে আজানের শব্দ তার কানে না আসে। তারপর অর্ণব রুকসানার মায়ের সৎকারের কাজ শেষ করে তাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। আর অপরদিকে আমরা দেখতে পাই পিয়ালির সঙ্গে অর্ণবের বিয়ের কথা ঠিক হয়ে গেছে। একদিন পিয়ালি অর্ণবকে আলাদা করে ডেকে জানায় যে তার একটা রিলেশনশিপ ছিল। পিয়ালি আরও জানায় সে রিলেশনশিপটি নিয়ে অনেক সিরিয়াস ছিল। এই কথা বলে পিয়ালি আর কিছু বলে না। এদিকে কাশিম আলী তার সহযোগীদের নিয়ে রুকসানাকে ধরতে আসে, কারণ রুকসানাই ইফরিতের শেষ বাচ্চা। বাকি সকল বাচ্চাকেই কেয়ামত আন্দোলনের লোকজন মেরে ফেলেছে। কিন্তু রুকসানা তখন বুঝে যায় যে কেউ তাকে ধরতে এসেছে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। কাশিম আলী তখন বালতিতে রুকসানার একটি চুল খুঁজে পায়। সেই চুলটি কাশিম আলী তার নিজের কাছে রেখে দেয়। তারপর রুকসানা চলে যায় অর্ণবের বাড়িতে, যেখানে অর্ণব একাই থাকত। রুকসানা তারপর অর্ণবের কাছে আশ্রয় চায়। রুকসানা অর্ণবকে বলে যে কেউ তাকে মেরে ফেলতে চায়। এই কথা শুনে অর্ণব রুকসানাকে তার বাড়িতে আশ্রয় দিয়ে দেয়। আর রুকসানা তারপর অর্ণবের কাছেই থাকতে শুরু করে। এদিকে কাশিম আলী তার সহযোগীদের নিয়ে রুকসানাকে খুঁজে বেড়ায়। সেখানে এক সহযোগীর কাছে সে বলে ইফরিতকে দেখা যায় না, শুধুমাত্র কালাপরীদের দেখা যায়। কালাপরীরাই ইফরিতের বার্তাবহক। তারপর কিছুদিন পর অর্ণব রুকসানাকে একটি রিহাবে নিয়ে যায়, সেখানে রুকসানাকে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু রিহাবে গিয়ে অর্ণব দেখতে পায় সেখানকার মানুষজন খুব একটা ভালো নয়। এখানে থাকলে রুকসানার উপর অত্যাচার হতে পারে। এই ভেবে অর্ণব রুকসানাকে নিয়ে তার নিজের বাড়িতে চলে আসে। তারপর আমরা দেখতে পাই একসঙ্গে থাকতে থাকতে রুকসানার মনে অর্ণবের প্রতি ভালোবাসা জন্মায়। সে অর্ণবকে অন্য চোখে দেখতে শুরু করে।
আর এরই মধ্যে রুকসানার রক্তে বিষ তৈরি হয়। সে তার শরীরের বিষ ছাড়ার জন্য লুকিয়ে রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর রাস্তায় একটি কুকুরকে কামড়ে তার উপর বিষ ছেড়ে দেয়। কুকুরটি তখন সেই জায়গাতেই মারা যায়। এদিকে কাসিম আলী কোনো জায়গায় রুকসানাকে খুঁজে না পেয়ে রুকসানার চুল নিয়ে একটি কালাপরীর কাছে শরণাপন্ন হয়। রুকসানার চুলটি কালাপরীর হাতে দিয়ে জানতে চায় রুকসানা এখন কোথায় আছে। কালাপরী তখন জানায় সে অর্ণবের সঙ্গে থাকে, তাদের মধ্যে প্রেম হয়ে গেছে, আর এখন শুধু ইফরিতের আরেক বাচ্চা আনা বাকি। এই কথা শুনে কাসিম আলী তাড়াতাড়ি করে অর্ণবের সঙ্গে দেখা করবার জন্য বেরিয়ে পড়ে। আর অপরদিকে আমরা দেখতে পাই অর্ণব রুকসানার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আর তারপর এক রাতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। তারপর আমরা দেখতে পাই পরের দিন কাসিম আলী অর্ণবের সঙ্গে দেখা করতে তার অফিসে চলে যায়। অর্ণবকে তখন কাসিম আলী জানায় রুকসানা তার দয়ামায়ার যোগ্য নয়। রুকসানা আসলে দেখতে মানুষের মতো হলেও সে একজন ইফরিতের মেয়ে। কিন্তু অর্ণব তখন কাসিম আলীর এইসব কথা শুনে তাকে পাগল মনে করে তাদের সিকিউরিটি গার্ড দিয়ে তাদের অফিস থেকে বের করে দেয়। তারপর অর্ণব অফিস থেকে বাড়ি ফেরার সময় হাসপাতালের সেই ডোম অর্ণবকে ফলো করতে থাকে। কিন্তু তখনই অর্ণব বুঝতে পারে সেই ডোমটি তার পিছু নিয়েছে। তারপর অর্ণব আর সেই ডোমটির মধ্যে অনেক মারামারি হয়। তারপর আমরা দেখতে পাই অর্ণব আহত অবস্থায় বাড়ি ফিরে। অর্ণবকে আহত অবস্থায় দেখে রুকসানার অনেক কষ্ট হয়। তাই রুকসানা রাতের বেলা অর্ণবকে ঘুম পাড়িয়ে দিয়ে প্রতিশোধ নেবার জন্য সে ঘর থেকে বের হয়ে যায়। তারপর হাসপাতালের সেই ডোমটিকে খুন করে সে বাড়ি ফিরে চলে আসে। তারপর আমরা দেখতে পাই পরের দিন সকালে পিয়ালি অর্ণবকে কিছু না জানিয়ে অর্ণবের বাড়ি চলে আসে। অর্ণব তারপর তাড়াতাড়ি করে রুকসানাকে বাথরুমের মধ্যে লুকিয়ে দেয়। কিন্তু শেষ পর্যন্ত অর্ণব আর রুকসানাকে লুকিয়ে রাখতে পারে না, পিয়ালি রুকসানাকে দেখে ফেলে। তারপর পিয়ালি রেগে গিয়ে অর্ণবের সাথে তার সকল সম্পর্ক ভেঙে সেখান থেকে চলে যায়। অর্ণব তারপর রেগে গিয়ে রুকসানার সাথে খারাপ ব্যবহার করে আর অন্য রুমে গিয়ে বসে থাকে। তখন সে টিভিতে সেই ডোমের মৃত্যুর খবর দেখতে পায়। আর টিভিতে নিউজে একজন সহকর্মী জানাচ্ছে যে একজন মেয়ে এসে তাকে খুন করে চলে গেছে। ঠিক তখনই অর্ণবের কাসিম আলীর কথাগুলো মনে পড়ে। তারপর পরের দিন অফিসে গিয়ে ইফরিত, অলাদ চক্র আর কেয়ামত আন্দোলন এসব বিষয়ে খোঁজখবর শুরু করে দেয়। শেষ পর্যন্ত অর্ণব খুঁজে পায় যে ইফরিত মানুষের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করতে পারে আর তারা বাচ্চার জন্ম দিতে পারে। ইফরিতের বাচ্চা মানুষের বাচ্চার মতো 10 মাসে জন্ম না নিয়ে 1 মাসে জন্ম নেয়, আর সেই বাচ্চার নাভি ঘর থাকে না। অর্ণব তখন বুঝতে পারে রুকসানা আসলে ইফরিতের মেয়ে। তাই সে ঠিক করে রুকসানাকে কাসিম আলীর কাছে তুলে দেবে। তারপর অর্ণব বাড়িতে গিয়ে রুকসানাকে বলে তার সাথে থাকতে গেলে তাকে শিকল বেঁধে থাকতে হবে। রুকসানা তখন অর্ণবের এই কথাতে খুশি খুশি রাজি হয়ে যায় আর নিজেই নিজেকে বেঁধে ফেলে। তারপর সে অর্ণবের হাত নিয়ে নিজের পেটের উপর রাখে আর জানায় রুকসানার পেটে তাদের বাচ্চা। আর তখনই কাসিম আলী সেখানে চলে আসে। অর্ণব তখন কাসিম আলীকে জিজ্ঞাসা করে যে কতদিন লাগবে। কাসিম আলী তখন জানায় বেশ সময় লাগবে। তারপর মাথা নিচু করে অর্ণব সেখান থেকে চলে যায়। তারপর অর্ণব তার বাবার বাড়িতে চলে আসে আর কাউকে কিছু না বলে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয় আর দিনের পর দিন সেখানেই আটকে থাকে। অর্ণবের এই অবস্থা দেখে সবাই পিয়ালিকে তখন দোষ দিতে শুরু করে। তারপর কিছুদিন পরে পিয়ালি অর্ণবের সঙ্গে দেখা করতে আসে তাদের বাড়িতে। অর্ণব তারপর পিয়ালিকে ছাদে নিয়ে যায় আর সব ঘটনা খুলে বলে। পিয়ালি তখন অর্ণবকে জানায় সেও নিজে একজন খুনি।
পিয়ালি বলে সে একজনের সঙ্গে রিলেশনে থাকা অবস্থায় প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু তার বয়ফ্রেন্ড তাদের বাচ্চাটিকে অস্বীকার করে। তাই পিয়ালি বাচ্চাটিকে অ্যাবর্শন করাতে বাধ্য হয়। তখনই অর্ণবের মনে হয় সেও তো নিজের বাচ্চাকে অস্বীকার করে তার বাচ্চাকে খুন করছে। তারপর অর্ণব সঙ্গে সঙ্গে রুকসানাকে বাঁচানোর জন্য নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে দেখতে পায় রুকসানা সেখান থেকে কাসিম আলী আর তার লোকজনদের মেরে সেখান থেকে পালিয়ে গেছে। আর তারপর অর্ণব পিয়ালির একটি ছবি খুঁজে পায়। সেই ছবিতে রক্তপায়ের ছাপ দেওয়া আছে। তখনই অর্ণব পিয়ালিকে ফোন করে সাবধানে থাকতে বলে। তারপর আমরা দেখতে পাই রুকসানা পিয়ালির কাছে পৌঁছে যায় আর পিয়ালিকে মারতে শুরু করে। কিন্তু তখনই রুকসানার লেবার পেইন শুরু হয়। তবে পিয়ালি যেহেতু পেশায় একজন নার্স ছিল, তাই পিয়ালি সবকিছু ভুলে রুকসানার ডেলিভারি করবার প্রস্তুতি নেয়। রুকসানা তারপর বাচ্চাটা জন্ম দিয়ে বাচ্চাটিকে পিয়ালির কাছে ফেলে সে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরই অর্ণব সেখানে পৌঁছে যায়। অর্ণব তখন বাচ্চাটিকে কুলে নিয়ে দেখে সে বাচ্চার নাভি রয়েছে। ইফরিতের বাচ্চা হলে সেই বাচ্চার নাভি থাকার কথা নয়। অর্ণব তখন রুকসানাকে খুঁজতে বের হয়ে যায়। তারপর অর্ণব রুকসানাকে তার বাড়ির কাছেই একটি জঙ্গলে খুঁজে পায়। তখন রুকসানা অর্ণবের কুলে মারা যায়। আর এই দৃশ্যেই শেষ হয়ে যায় পরী মুভিটির গল্প।